ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করেনি রাজ্য, ঝুলে রয়েছে একাধিক ধর্ষণ ও পক্সো মামলা। আরজিকর আবহে মুখ্যমন্ত্রীকে পাল্টা চিঠি কেন্দ্রের। নবান্ন অভিযানের আড়ালে ছড়াতে পারে অশান্তি, সতর্ক প্রশাসন, পথে অতিরিক্ত 4,000 পুলিশ। বেআইনি কর্মসূচি দাবি রাজ্য পুলিশের। দেহ উদ্ধারের পর আরজিকরের সেমিনার হলে জমায়েত সন্দীপ ঘনিষ্ঠদের, প্রকাশ্যে ভিডিও, প্রমাণ নষ্টের জল্পনা, জবাব দিল লালবাজার। বদলে গেল লাদাখের মানচিত্র, আরও 5 জেলায় ভাগ করা হলো কেন্দ্রশাসিত অঞ্চলটিকে। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। নজরে ডুরান্ডের সেমিফাইনাল, ডার্বি বাতিলের পর মোহনবাগান ম্যাচ ঘিরেও তৎপর পুলিশ। যুবভারতীতে টিফো নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। 48,600টি ধর্ষণ ও পক্সো মামলা ঝুলে রয়েছে বাংলায়। তারপরেও কেন্দ্র অনুমোদিত সবগুলি ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করেনি রাজ্য সরকার। আরজিকর আবহেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে পাল্টা কেন্দ্রের। আরজিকর কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে ধর্ষণের দ্রুত বিচার চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি জানিয়েছিলেন দেশে ধর্ষণ ও নারী নির্যাতন রুখতে কড়া আইন আনতে হবে। এবার মমতাকে পাল্টা চিঠি লিখে ধর্ষণ ও গণধর্ষণের মামলায় কেন্দ্রীয় সরকারের নতুন আইনের শাস্তির ধারাগুলি উল্লেখ করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। একই সঙ্গে জানালেন এই আইন কার্যকরের বিষয়টি সম্পূর্ণ রাজ্য সরকারের হাতে রয়েছে। তার দাবি, ধর্ষণের দ্রুত বিচার নিয়ে 2019 সালে ফাস্ট ট্র্যাক কোর্ট প্রকল্প চালু করেছে কেন্দ্র, কিন্তু সেই প্রকল্প বাংলায় ঠিকমতো কার্যকরী হয়নি। বাংলার জন্য প্রথমে 123টি কোর্টের অনুমোদন করা হয়েছিল, এর মধ্যে 20টি ছিল পক্সো মামলা বিচারের জন্য। কিন্তু 2023 সালের জুন মাস পর্যন্ত একটি কোর্টও চালু করা হয়নি। এরপর ওই বছরের 8ই জুন কেন্দ্রকে চিঠি দিয়ে প্রকল্পে অংশগ্রহণ করতে চায় রাজ্য। সেই সময় রাজ্যকে 17টি ফাস্ট ট্র্যাক কোর্টের অনুমোদন দেওয়া হয়, কিন্তু 2024 সালের 30শে জুন পর্যন্ত মাত্র 6টি পক্সো ফাস্ট ট্র্যাক কোর্ট চালু হয়েছে। অনুমোদন দেওয়া বাকি 11টি কোর্ট চালু করতে পারেনি রাজ্য সরকার। আরজিকর কাণ্ডের মধ্যেই এই তথ্য দিয়ে রাজ্য সরকারকে পাল্টা দিল কেন্দ্র। নবান্ন অভিযানের নামে শহরে অশান্তি ঘটানো হতে পারে অভিযোগ কলকাতার গোয়েন্দাদের। এই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই কড়া ব্যবস্থা নিচ্ছে লালবাজার। মঙ্গলবার শহরে যাতে কোনো গোলমাল না হয় তার জন্য রাস্তায় নামছে অতিরিক্ত প্রায় 4,000 পুলিশ। 7টি জায়গায় থাকছে ব্যারিকেড। রাস্তায় দাঁড়িয়ে পুলিশ বাহিনীকে নির্দেশ দেবেন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকরাও। নামানো হচ্ছে জল কামান ও বজ্র, ড্রোনেও হবে নজরদারি। নবান্ন ঘিরে থাকবে হাওড়া কমিশনারেটের প্রায় 2,000 পুলিশ। লালবাজারের আশঙ্কা, অরাজনৈতিক সংগঠনকে সামনে রেখে আসলে বিজেপি এই অভিযানের নামে অশান্তি করতে পারে। বিজেপি ভয়ঙ্কর প্লট তৈরি করেছে। 2টি ভিডিও দেখিয়ে ইতিমধ্যে দাবি করেছেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ। সোমবার নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মাও সাফ জানান, কোনো ছাত্র সংগঠনের তরফেই আমাদের কাছে 27শে আগস্টের অভিযান নিয়ে কোনো অনুমতি চাওয়া হয়নি, তাই এই মিছিল বেআইনি। যারা অভিযানের ডাক দিয়েছে সেই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এর সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের অভিযোগ, সদস্যদের বেশিরভাগই বিজেপি এভিবিপির সদস্য। বস্তুত কর্মসূচির আগের দিন সাংবাদিক বৈঠকে সেই পরিচয়েই শিলমোহর দিয়েছেন ছাত্র সমাজের সদস্যরা। ফলে রাজ্যবাসীকে সতর্ক করে অশান্তি রুখতে আরও তৎপর পুলিশ প্রশাসন। চিকিৎসক তরুণীর দেহ উদ্ধারের পর আরজিকরের সেমিনার হলে জমায়েত সন্দীপ ঘনিষ্ঠদের। দাবি তুলে ছড়িয়ে পড়েছিল ভিডিও ফুটেজ। প্রমাণ নষ্টের জল্পনায় সরগরম নেট দুনিয়াও। এবার জল্পনার জবাব দিল লালবাজার। আরজিকর হাসপাতালের অপরাধ স্থলের চরিত্র বদলে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে দাবি করেছিল সিবিআই এর আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা। এই পরিস্থিতিতে সেমিনার রুমের এক ভিডিও প্রকাশ্যে আসতেই উস্কে ওঠে জল্পনা। দেখা যাচ্ছে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর অন্তত 30 জন সেমিনার হলে ঢুকেছেন। সেখানে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আত্মসহায়ক থেকে তার ঘনিষ্ঠ আইনজীবীও উপস্থিত ছিলেন। তবে সোমবার লালবাজারে সাংবাদিক সম্মেলন করে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাফ জানালেন, 51 ফুট লম্বা সেমিনার হলের 40 ফুট আগেই কর্ডন করে রাখা হয়েছিল। বাকি 11 ফুটে পুলিশ, চিকিৎসক, মৃতার পরিবারের সদস্যরা ছিলেন। ঘিরে ফেলা এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি সেমিনার হলের 5টি দরজার মধ্যে 4টি বন্ধ করে রাখা ছিল বলে দাবি ডিসির। ওই জমায়েতে বহিরাগতরাও ছিলেন এমন খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেই দাবিও নস্যাৎ করেছেন ডিসি।
বদলে গেল লাদাখের মানচিত্র। আরো 5 জেলায় ভাগ করা হলো কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে। সব মিলিয়ে মোট 7টি জেলায় বিভাজিত হলো লাদাখ ভূখণ্ড। সোমবার সোশ্যাল মিডিয়ায় এই জেলা ভাগের কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, লাদাখের বাসিন্দাদের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দিতেই এই পদক্ষেপ কেন্দ্রের। 2019 সালে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সঙ্গে সঙ্গেই লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। সেই সময় কার্গিল ও লেহ মোট 2টি জেলা ছিল লাদাখে। লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষিত করার পর বর্তমানে তা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের পরিচালনাধীন। স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী এর সঙ্গেই এবার যুক্ত হতে চলেছে জান্সকার, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাং। যদিও দীর্ঘদিন ধরেই পূর্ণ রাজ্যের দাবিতে সরব লাদাখবাসী। চলতি বছরের মার্চ মাসে পূর্ণ রাজ্যের স্বীকৃতি সহ একগুচ্ছ দাবিতে অনশনে বসেছিলেন সোনাম ওয়াংচুক। এহেন টালমাটাল পরিস্থিতির মাঝেই এবার একাধিক জেলায় ভাগ করা হলো লাদাখকে। রাত পোহালেই মহারণ। ডুরান্ডের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। যুব ভারতীতে সেই ম্যাচ নিয়ে সবুজ মেরুন সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে ডার্বি বাতিলের পর মোহনবাগান ম্যাচ ঘিরেও তৎপর পুলিশের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে টিফো নিয়ে প্রবেশ নিষেধ। সেই সঙ্গে স্মোক ক্যান্ডেলস কিংবা অন্যান্য দাহ্য পদার্থ নিয়েও ঢোকা যাবে না স্টেডিয়ামে। কোয়ার্টার ফাইনালের রুদ্ধশ্বাস লড়াইয়ে পাঞ্জাব এফসিকে হারিয়ে সেমির যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে বেঙ্গালুরু শেষ মুহূর্তের গোলে হারিয়েছিল কেরালা ব্লাস্টার্সকে। 27 নভেম্বরের সন্ধ্যা 5:30টায় মুখোমুখি হবে এই দুই দল। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।